নির্বাচনে প্রথম ধাপের ভোট ৮ মে। প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন। তাপমাত্রা কমে আসায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ৯১% কম বৃষ্টি এপ্রিল জুড়ে। কৃত্রিম বৃষ্টি দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে বলছেন বিশেষজ্ঞ। গাজীপুরে দুর্ঘটনার প্রভাব এখনও কাটেনি। শিডিউল বিপর্যয়ে লন্ডভন্ড ট্রেনের সেবা। স্টেশনে শত শত যাত্রীর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন ২ কিলোমিটার এলাকা নিয়ে জ্বলছে। সকাল থেকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। এবং ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম ও বরিশালে বাড়বে সংক্রমণ। মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। ভারতের নির্বাচনটা আপনি কিভাবে দুটার মধ্যে মিল খুঁজে পেলেন সেটা বলেন। যে মানে যেটা অন্যান্য দলগুলো এক তারা বলতে বিরোধী দলগুলো যে আমরা সব এক। বিজেপি বলতেছে যে আমরা আমাদের সাথে কিছু অংশ আছে, এই মিলায় দুটো শিবিরের বিপক্ষে। বাংলাদেশেও দেখা যাচ্ছে বিএনপির যে একটা অংশটা ছিল বা অন্যান্য দল ছিল নির্বাচন তো যাচ্ছে না, আবার আমি বলছি যে নির্বাচন যাচ্ছে। সব কিছু মিলায় আমাদেরকে সঠিক প্রক্রিয়া নির্বাচন করার আমাদেরকে আহ্বান জানাবে। সে পদ্ধতি তারা অবলম্বন করতেছে। আপনি এখানে কি যান যান সেই বলছে স্যার। না না, আপনি এখানে মিল কোথায় পেলেন? ভারতে তো অপোজিশন ইলেকশন বয়কট করেনি। দে আর পার্টিসিপেটিং ইন দি ইলেকশন। তাদের নানান প্রশ্ন আছে, বক্তব্য আছে, সমালোচনা আছে, কিন্তু তারা ইলেকশন করছে। ওখানে অপোজিশন কিন্তু ইলেকশন থেকে দূরে সরে দাঁড়ায়নি। তা আমাদের সাথে মিল কোথায়? এখন তো আমাদের যে নাম্বার 1 অপোজিশন তারা তো দে হ্যাভ বয়কটেড আওয়ার ইলেকশন। তো ইলেকশন বয়কট করছে, দুটো তো কোনো মিল নেই। বল বলছিলেন যে সরকার পরিচালনা করতে গিয়ে নির্বাচনের এত মাস পরেও নানামুখী বিদেশি নানা ধরনের চাপে রয়েছে। কি ধরনের চাপ, কারা কি চাপ দিচ্ছে, মানে কেন মনে হচ্ছে যে চাপে রয়েছে সরকার বা অস্বস্তিতে রয়েছে আপনারা? নির্বাচন তো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, 5 মাস পার হয়ে যাচ্ছে। চাপটা হলো গ্লোবাল ইকোনমি। এখন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। কাজে আমাদের আমদানি রপ্তানি, জ্বালানি, আমাদের ইনফ্লেশন, ডলার সংকট, এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ, সেই চাপ আমরা উপেক্ষা করব কেন? বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। তাদের আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার বলেন। দর্শক, আমরা ওবায়দুল কাদেরের ব্রিফিংয়ে সরাসরি যুক্ত ছিলাম।
ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন AFIC ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি ভবন উদ্বোধন শেষে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচনী প্রচারণার খবর জানাতে ময়মনসিংহ ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও ছোটন সাহা। শুরুতে যুক্ত হবে ময়মনসিংহে রয়েছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উপজেলা নির্বাচনের প্রচারণা কতটা জমে উঠেছে, কি বলছেন ভোটার এবং প্রার্থীরা? ওরিন, ধন্যবাদ। ময়মনসিংহে প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচন হবে 3টি উপজেলায়, অর্থাৎ ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায়। এই 3 উপজেলার প্রার্থীরা কিন্তু তারা বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি শেষ মুহূর্তের প্রচারণা প্রার্থী এবং তাদের সমর্থক যারা আছেন তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালাচ্ছেন, সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে কিন্তু ভোট চাচ্ছেন। অর্থাৎ এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 5 জন বিএনপি থেকে দাঁড়িয়েছেন এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে মাঠের অবস্থান সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং সেই বিএনপির প্রার্থী যারা আছেন তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পক্ষে জয় আসবে এবং জনগণ তাদের পক্ষে রায় দিবেন এবং উন্নয়নের দ্বারা তারাও কিন্তু অব্যাহত রাখবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রার্থী যারা আছেন তারাও কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পেশি শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন। অর্থাৎ যদি বলি যে ফুলপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আতাউল করিম রাসেল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে, অর্থাৎ আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে তিনি বিস্তর অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে আনারস প্রতীকের প্রার্থী কিন্তু নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু মাঠ দখল করে আছেন। সেই বিষয়টি তিনি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু অভিযোগ করেছেন বলে আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং আমরা এই বিষয় নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে নির্বাচনে পেশি শক্তি যেন কেউ ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে আগামী 8 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন এবং নির্বাচনের মাঠে আসলে কারো পেশি শক্তি ব্যবহার করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আমাদেরকে কিন্তু এই বিষয়টি তারা জানিয়েছে। প্রায় সময় চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, সেই বিষয়টি লক্ষ্য করেছি। যদিও কোনো বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ বলা যায় যে এই তিনটি উপজেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনের পরিবেশ সেটি কিন্তু রয়েছে এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী 8 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিও কিন্তু সাধারণ ভোটার যারা আছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রত্যাশা করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে দলীয় প্রতীক না থাকার কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচনী প্রচারণা নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাব ভোলায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ধন্যবাদ ইলিয়াস আহমেদ। আপনি যে পরিস্থিতি জানাচ্ছিলেন যে ময়মনসিংহের ভোলায় কিন্তু দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21শে মে। তো সে লক্ষ্যে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে এখানকার 3টি উপজেলায় কিন্তু
37 জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু প্রচারণা গণসংযোগ এবং উঠোন বৈঠকে কিন্তু নেমে পড়েছেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মন জয় করার চেষ্টা করছেন। 3 উপজেলায় কিন্তু 37 জন প্রার্থী রয়েছে, যাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 13 জন প্রার্থী। এবং আমি রয়েছি সদর উপজেলায়, এখানেও কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন এবং এখানে 3 জন চেয়ারম্যান পদে রয়েছেন, ভাইস চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে কথা বলতে চাই, তাকে আমরা জানতে চাইব যে আপনার এখানে তো 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তো আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি ভোটারদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। আমি প্রতীক পাওয়ার পর থেকে খুব প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা বাসায় যাওয়ার চেষ্টা করতেছি, খুব ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি শতভাগ আশাবাদী। আপনি নারীদের উন্নয়নে কোনো কাজ করার প্রতিশ্রুতি রয়েছে কিনা? হ্যাঁ, আমি প্রথমে বাল্যবিবাহ দূর করার চেষ্টা করব। আমি যদি আল্লাহর রহমতে সকলের দোয়ায় যদি আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তা আমি নারীদের, অবহেলিত নারীদের নিয়ে কাজ করব, বাল্যবিবাহ দূর করব, মাদক নিয়ে কাজ করার আশা আছে। আমি চাইবো যে সকলের দুঃখ কষ্ট সব দূর করে দেওয়ার। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান রকমের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন ভোটারদেরকে এবং আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা যেমনটি বলছিল, তারা বলছিল যে প্রার্থীরা যেমনই প্রতিশ্রুতি দেখ না কেন, তারা চাচ্ছেন যারা যোগ্য প্রার্থী রয়েছেন এবং যাকে সুখে দুঃখে পাবেন, উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমনই প্রার্থী কিন্তু তারা তাদেরকে বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলতে চাই, যেহেতু 21শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, তো সেই হিসাবে শেষ মুহূর্তে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে এবং এ ছিল আমার কাছে ভোলার যে 3টি উপজেলা পরিষদের 2য় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবরাখবর। খোকসা উপজেলা নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে, যা নিয়ে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, সৃষ্টি হয়েছে ক্ষোভের। প্রার্থীরা বলছেন, জেলা আওয়ামী লীগ সভাপতির এমন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনকে, উপেক্ষিত হচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওই শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই, ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে খোকসাই নিজের ভাই চেয়ারম্যান পদপ্রার্থী রহিমউদ্দিন খানের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে এভাবেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিষোদ্গার সহ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের এমন কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। প্রভাবমুক্ত নির্বাচনের দাবি নেতাকর্মী ও ভোটারদের। আল্লাহ সদরউদ্দিন খান অনেক সময় অনেক বক্তব্য দিচ্ছেন, আমার একটা ভোট পালে আমি এখানে আমার ছোট ভাই নির্বাচিত হবে, এই জন্য একটা মানুষের মনে একটা ভীতি কাজ করছে। সে বলে যে আমাকে ভোট দিলে তোমরা বেচতে যাবা আর আমাকে ভোট না দিলে তোরা বেচতে যাবা না। তাহলে এটা কত বড় একটা প্রভাব কাজ করছে, এলাকার মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে আছে। তার বাচনভঙ্গি এটা নির্বাচনকে কতটা নিরপেক্ষ করে এটা আপনারা বিচার করবেন। প্রশাসন সেই দায়িত্ব, সঠিক দায়িত্ব পালন করলে আমার মনে হয় যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট কেন্দ্রে যাবে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকেই বেছে নেবে। আর উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা বলছেন, জেলা আওয়ামী লীগের সভাপতির এমন কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন ব্যবস্থা। প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট টোট করতেছে, তাদের দেখা টাকা হলে হুমকি ধামকি একটু আসে। এটা আমার বোধগম্য হয় না যে তার মুখ থেকে এই ধরনের কোনো কথা বেরোবে। এইগুলোই আসলে ভোটের মাঠে আমাদের মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি তার ভাইকে জিতানোর জন্য সেই পুরানো কথা যে 10টা হোন্ডা 10টা গুন্ডা, এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। খোকসাতে বিশেষ করে যে 4টি ইউনিয়ন আছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে যদি ব্যাপক নিরাপত্তা থাকে তাহলেই সম্ভব
আগামী দিনে এই নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করলে ব্যবস্থা নেবেন তারা। নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়া সদর উপজেলা এবং খোকসা উপজেলার নির্বাচনী কার্যক্রমের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোনো প্রকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কেউ লঙ্ঘন করে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও জেলা আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের পক্ষে ভোট করাতে বাধ্য করতে আওয়ামী লীগের এক নেতাকে বাসায় উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছিল। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তাপপ্রবাহে বন্ধ থাকার পর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসছে তাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ শিক্ষার্থী সকলেই বেশি উৎফুল্ল অনেকদিন পরে তাদের শিক্ষা প্রাঙ্গণে এসে। শিক্ষকরা জানান, নিয়ম মেনে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে পাঠদান কর্মসূচিতে কোনো বেগ পোহাতে না হয়। ভালো লাগছে, স্কুলে পড়াশোনা করছি ওটা ভালো। বাসায় অনেক বোর লাগছে, অনেক। স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, খুব ভালো লাগতেছে। আর বাসায় থাকলে তো মানে বোর করি না, এই জন্য স্কুলে আসলে ভালো লাগে। আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো, 90%-এর উপরে। আমাদের 11টা শাখার যাদের মর্নিং শিফট সবার সাথে কথা বলেছি, মর্নিং শিফটে এরকমই উপস্থিতি। তাপ প্রবাহের কারণে যে বন্ধটা ছিল, সামনের প্রত্যেকটা শনিবার যদি আমরা ক্লাস নেই, আশা করি আমরা এই সিলেবাসটা ঠিকমতো কভার করতে পারবো। 43 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 91% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর থেকে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয়বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আরও গবেষণা দরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে 43 বছরের রেকর্ড। ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র 1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 91% কম। বিশেষজ্ঞরা বলছেন, গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরও কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরও 20 বছর 30 বছর পরে তাপমাত্রা 2 ডিগ্রি গড় বাড়বে। 2050 সন নাগাদ এটা 2 ডিগ্রির উপরে বেড়ে যাবে। 60-70 সন নাগাদ এটা 3 ডিগ্রিতে চলে যাবে। 2050 সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, 30 সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরও বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। দুবাইতে 2 দিনে 250 মিলিমিটার বৃষ্টি, তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে। 2004 সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার আর বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টির ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেশার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরও কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে, যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইল স্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরও গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা।
মিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তাপমাত্রা কমে আসায় আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি কেমন দেখছেন? দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন আসলে শিডিউল বিপর্যয়ের খবরাখবর। যে যেমনটি বলছিলেন শিডিউল বিপর্যয়, এখন পর্যন্ত 6টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে আপনাকে একটু জানিয়ে দেয় যে গাজীপুরে যে দুর্ঘটনা ঘটেছিল মালবাহী ট্রেনের সাথে, সেই মালবাহী ট্রেনের সাথে যেই দুর্ঘটনাটি ঘটেছিল যাত্রীবাহী ট্রেনে, সেই ঘটনার কারণেই মূলত এই উদ্ধার কার্যক্রমে ব্যাহত কিছু সময় লাগে। 31 ঘন্টা উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর সব কয়টি ট্রেনের বগি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ট্রেনের পথে ট্রেনের যে পথ ছিল সেই পথে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্তর কারণে মূলত শিডিউলগুলো বিপর্যয় হচ্ছে, এমনকি আমাদেরকে জানিয়েছিলেন যে রেলের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত আমি যদি আপনাকে বলি যে ট্রেন বিপর্যয়ের 6টি ট্রেন বিপর্যয় হয়েছে, যার মধ্যে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি পরবর্তী সম্ভাব্য ছাড়ার সময় দেওয়া হয়েছে একটা, কিন্তু সেটি এখনও পর্যন্ত স্টেশনে এসে পৌঁছেনি। এরকম আরও 5টি ট্রেন রয়েছে। এগার সিন্ধু প্রভাতী নামে একটি ট্রেন রয়েছে কিশোরগঞ্জগামী, যেটি সকাল 7টা 15তে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত পৌঁছায়নি। এছাড়া কিশোরগঞ্জগামী আরও কিশোরগঞ্জগামী আরেকটি ট্রেন রয়েছে, যেটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, সেটি সকাল 10:30টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। এরকম অগ্নিবাণী এক্সপ্রেসও 11:30টা ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। 71 এক্সপ্রেসও ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি 10:15তে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। এবং সর্বশেষ যেই ট্রেনটি রয়েছে সেটি বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটগামী এই ট্রেনের ছাড়ার সময় ছিল হচ্ছে 8:30। সেই 8:30-এর ট্রেনটি এখন পর্যন্ত কয়টা ছাড়বে সেইটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর কারণে কিন্তু এই 6টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে মূলত বিলম্ব হওয়ার কারণে মূলত হাজার হাজার যাত্রী তারা বিপাকে পড়েছেন। তবে তারা যাত্রীদের অভিযোগ যে এখন পর্যন্ত স্টেশন কেন্দ্রিক কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি। স্টেশনে ট্রেন আসবে এমনটা তারা জেনেছেন, কিন্তু কখন নাগাদ আসবেন তারা সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এবং তারা বলছেন যে ট্রেন যদি না আসে পরবর্তীতে আমরা টিকিট ফেরত দিয়ে হয়তো অন্য কোনো যাত্রাপথের ব্যবস্থা করব। কিন্তু সে পুরোপুরি নির্দেশনা না আসা পর্যন্ত তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে এই শিডিউল বিপর্যয়ের মূল কারণটা হচ্ছে যে এই দুর্ঘটনার কারণেই মূলত শিডিউল বিপর্যয়গুলো হয়েছে, যেগুলো হচ্ছে গাজীপুর স্টেশন হয়ে যে ট্রেনগুলো ঢাকা ছেড়ে যায়, সেই ট্রেনগুলো মূলত শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে। তবে যাত্রীরা বলছেন যে এই ধরনের ভোগান্তি থেকে রেহাই পাবে অতি দ্রুত, এটাই তারা কাম্য করছেন। তবে এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বরিশালের অভ্যন্তরীণ রুটে হঠাৎই বন্ধ হয়ে গেছে বাস চলাচল, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ কেন এবং বাস মালিক শ্রমিকরা এ বিষয়ে কি বলছেন? বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু এখন অভ্যন্তরীণ 18টি রুটের বাস চলাচল বন্ধ আছে। এই রুটগুলোর মধ্যে কিন্তু আছে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ বরিশাল জেলার একটি অংশ। তো এই যে বাস চালু বন্ধ রাখার যে কারণটা, সেটা হচ্ছে গতকাল রাতে এই বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে রাখা প্রায় 20 থেকে 25টি অভ্যন্তরীণ রুটের যে বাস, সেগুলোর উপর ভাঙচুর চালিয়েছে মাহিন্দ্রা চালক এবং মালিকেরা। এবং এই ভাঙচুর চালানোর পিছনের যে কারণ, সেটা হচ্ছে মাহিন্দ্রা স্ট্যান্ডে পার্ক করে থাকা প্রায় 50 থেকে 60টা মাহিন্দ্রা কিন্তু গতকাল সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তারা আসলে ভাঙচুর চালিয়েছে। তো গতকাল রাতের এই যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের রেশ এখন পর্যন্ত বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে।
নতুল্লাহ আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের দর্শকদের যে নতুল্লাবাদ বাস টার্মিনালে কিন্তু অনেক আসলে পরিবহন শ্রমিকদের সমাগম হয়েছে, কিন্তু তারা সবাই এক হয়েও এখন পর্যন্ত কিন্তু অভ্যন্তরীণ রুটে বাস চালু করতে পারেনি। আমরা যতটুকু জানি যে হয়তোবা আরো 1 থেকে 2 ঘন্টা পর বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি, বর্তমান সভাপতি অসীম দেওয়ান, তিনি এখানে এলে আসলে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক হতে পারে। তো এই যে আসলে অবস্থা, এই অবস্থায় কিন্তু সবচেয়ে মানে বিপাকে পড়েছে সাধারণ যে জনগণ, সাধারণ যে যাত্রী, তারা কিন্তু সকাল থেকে এসে তারা ফিরে গেছে নিজ নিজ গন্তব্যে ফিরতে না পেরে। যাদের আসলে অনেক জরুরি প্রয়োজন ছিল তারা কিন্তু ভিন্ন মাধ্যমে আসলে তাদের গন্তব্যে গিয়েছে। আমরা এই যে নতুল্লাবাদ বাস টার্মিনালের অবস্থা, এটার নেপথ্যের কারণ অনুসন্ধানে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক বিষয়। সে বিষয়টা এমন যে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের বর্তমান যিনি সভাপতি অসীম দেওয়ান, তিনি আসলে বহিরাগতদের প্রশ্রয় দেন, এইরকম একটা অভিযোগে কিন্তু একদল শ্রমিক, পরিবহন শ্রমিক গতকাল আসলে বিক্ষোভ করে। কিন্তু তিনি আমাদেরকে, অসীম দেওয়ান নিজে আমাদেরকে আজকে সকালে যেটা জানিয়েছেন যে গতকাল যারা অরাজকতা করেছে এই নতুল্লাবাদ বাস টার্মিনাল, তারা কিন্তু আসলে পরিবহন শ্রমিকদের কেউ নন, তারা অন্য একটি পক্ষ। এই পক্ষটি কারা সেটা আসলে আমরা একটু অনুসন্ধানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই অসীম দেওয়ানের বিরোধী যে পক্ষটা আসলে আছে এই বাস মালিক গ্রুপে কিংবা পরিবহন শ্রমিকদের মধ্যে, তারা আসলে এইরকম একটা অবস্থান নিয়েছে। তো মোটামুটি এই পরিবহন শ্রমিকদের দুই পক্ষের এই ধরনের একটা অবস্থানের কারণে সাধারণ যে যাত্রী তারা আসলে একটা জিম্মি দশার মধ্যে আছে, তারা দুর্বিষহ একটা সময় পার করছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারাও আসলে খুব করে চেষ্টা করছে যেন বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সংবাদ দুপুরে আরো থাকছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্থানে পুলিশের বাধা, সংঘর্ষ। চব্বিশ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 2 কিলোমিটার এলাকা নিয়ে বিক্ষিপ্তভাবে আগুন এখনও জ্বলছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাদের সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা। বাগেরহাট থেকে এস সোহানের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। শনিবার বিকেল 3টার দিকে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন লাগার খবর পায় বন বিভাগ। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা, বনরক্ষী, মোড়লগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোংলা ও মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছায়। রোববার সকাল থেকে শুরু হয় আগুন নির্বাপনের কাজ। ঘটনাস্থল থেকে পানির উৎস প্রায় 2 কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সুন্দরবনের গাছের গোড়ায় পড়ে থাকা গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে। 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে। 1.5 কিলোমিটার জুড়ে আগুনের পরিধি হবে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। পাতাগুলোর ভিতর থেকে আগুন জ্বলছে, আর আগুন ধরে যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠে সম্পূর্ণ গাছ ধরে যাইতেছে। তাহলে আমরা 5-6 জন আইসে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন। আগুনের খবর পেয়ে স্থানীয়দের নিয়ে বনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করা হয় বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। ভোলা নদী থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গহীন বনের ভিতরে লেগেছে। আনুমানিক 3-4 জায়গায় আগুন আছে, পুরোপুরি আমরা এখনো নিরূপণ করতে পারিনি। এর আগে 2021 সালের 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পুড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস সোহান। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সকাল থেকে কিন্তু অগ্নি নির্বাপনের জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি ইউনিট এই অগ্নি নির্বাপনের কাজ করছে। এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং এই আমরবুনিয়া এলাকার আশেপাশের যারা বাসিন্দা ছিল তারাও কিন্তু যুক্ত হয়েছেন অগ্নি নির্বাপনের কাজে, এবং সুন্দরবনের অভ্যন্তরে যাতে বিশাল এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কিন্তু যেখানে আগুন ধরেছে তার চারিপাশে ফায়ার ক্যানেল বা পরীক্ষা খনন করা হচ্ছে, যেখান থেকে আগুন ছড়াতে না পারে। বন বিভাগের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি, এবং এটা জানার জন্য চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে এই সুন্দরবনে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন আগুন লেগেছে এই তথ্য দিবেন। এক কথায় আমরা বলতে পারি এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সবাই একযোগে কাজ করছেন। বন বিভাগ এবং প্রশাসনের আশা খুব দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে আসবে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। দর্শক, সুন্দরবনের লাগা আগুনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। মাঠের গবেষণা বলছে গেল কয়েক বছরের তুলনায় এই বছর মশার ঘনত্ব বেশি। তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুর সংক্রমণ এবার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়ানক হতে পারে সব জেলা উপজেলায়। তাই বৃষ্টি শুরুর আগে মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয় 3,20,000 মানুষ, আর এতে মৃত্যু হয় 7 শতাধিক রোগীর। চলতি বছর ফেব্রুয়ারি মার্চে সংক্রমণ কিছুটা কম হলেও এপ্রিল থেকে ফের বাড়ছে সংক্রমণ। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 19 জন। ডেঙ্গু নিয়ে সারা বছর গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ বর্ষার আগে চালানো একটি জরিপ বলছে চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃষ্টিপাতটা শুরু হলে তাপমাত্রা কমে আসবে, মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো যে ছোট বড় পাত্র ব্যবহার করি, খাবার দাবারের প্যাকেট থেকে শুরু করে আইসক্রিমের প্যাকেট, মানে কোন কাপ, গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোতে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমা হবে, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি জমা হলেই এডিস মা মশা যেগুলো বেঁচে আছে সেগুলো ডিম পারবে, ডিম পেড়ে তার প্রজননটা বাড়বে এবং সামনের দিনগুলোতে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবার ডেঙ্গুর সংক্রমণ ঢাকার 2 সিটি কর্পোরেশনের চেয়ে চট্টগ্রাম ও বরিশালে বেশি হতে পারে। সেই সঙ্গে সব জেলা উপজেলায় এবার ডেঙ্গুর প্রভাব যে কোনো বছরের হিসেব ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যেটা বেশি আমার কাছে অ্যালার্মিং মনে হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, কক্সবাজার এলাকা, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, এই জেলাগুলোতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি অন্যান্য বছরের তুলনায়। এবছর বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়াবে। এটি নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এ কারণে যে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে মশা নিয়ন্ত্রণের কিন্তু সক্ষমতা আমাদের নেই। গেল বছর ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোর, সঙ্গে তরল স্যালাইনের দেখা দেয় তীব্র সংকট। এবার বৃষ্টি শুরুর আগেই মশার বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। ধারাবাহিক ধারায় দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের কারণে নতুন বিনিয়োগ নেই। এতে তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত 4 মাসে মূলধন হারিয়েছে প্রায় ৭৬,৭৬২ কোটি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন বাজারে উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু পতনের ধারা যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না পুঁজিবাজারে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে।
শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়োগতন সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল বিএসইসি। সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাতবোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত 4 মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে ৭৬,৭৬২ কোটি টাকা। বিশ্লেষকদের মতে মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। এক, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই তাহলে ভালো কোম্পানির লিস্টিং আনতে হবে। এখন ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনো, কিন্তু ওরা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, বিএটি বা ওয়ালটন এরা যদি বিনিয়োগ না করে তাহলে স্টক মার্কেট কীভাবে উঠবে? কাজে তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয়, স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসইসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসইসির মুখপাত্র। তিনি জানান মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এই অবস্থার পরিবর্তনের পাশাপাশি এই অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়। এই ছাত্র আন্দোলন থেকে একটাই দাবি, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করো। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলাকালে একদল ফিলিস্তিনপন্থী আন্দোলনরত শিক্ষার্থী স্লোগান দেন। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মূল আনুষ্ঠানিকতা। তাদের আন্দোলনে সমর্থন জানান সমাবর্তনে অংশ নেয়া অনেক শিক্ষার্থী। আরও জানাচ্ছেন লুৎফর কবির। এই দৃশ্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে। শনিবার ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যে হামলা চলছে তার প্রতিবাদ জানাতে এই অনুষ্ঠানের মঞ্চকে বেছে নেন ফিলিস্তিনিপন্থী একদল শিক্ষার্থী। হাজার হাজার শিক্ষার্থীর সামনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মঞ্চের আশপাশে প্রদক্ষিণ করতে দেখা যায় তাদের। এতে কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায় মূল আয়োজন। মিশিগান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। এ সময় কিছুটা বিব্রতের মুখে পড়েন স্পিকার। পরে পুলিশ এসে জোর করে তাদের সরিয়ে দেয়। আন্দোলনরতদের সমর্থন জানাতে দেখা যায় অন্যান্য শিক্ষার্থীদেরও। ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভকারীদের হঠাতে মারমুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময় চলে এসেছে। এই পরিস্থিতিতে সমাপনী অনুষ্ঠান বাতিল ও পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা বলছেন, গাজায় আগ্রাসন অর্থায়ন বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তারা। গত মাস থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন দিনকে দিন হামলার মাত্রা বাড়িয়েছে পুলিশ। শুক্রবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সাইকেল উঠিয়ে দেয় পুলিশ। এমন ঘটনায় প্রশাসনের উপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের দাবি, তারা নিয়ম ভেঙে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। এই আন্দোলন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানিতে ছড়িয়ে পড়ছে। জার্মানির বার্লিনে হাজার খানেক মানুষ বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের সামরিক খাতে সব ধরনের সহায়তা বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান প্রতিবাদকারীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে চলমান সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 6টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া, আর জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের লক্ষ্য এবার সিরিজে এগিয়ে যাওয়া। বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামবে টাইগাররা। প্রথম টি-20তে বোলারদের পারফরমেন্স বেশ ভালো। প্রতিপক্ষ বিবেচনায় তাসকিন সাইফুদ্দিনরা বেশ দাপট দেখিয়েছে। টাইগারদের জন্য ইতিবাচক দিক ছিল দারুণ পারফরমেন্সে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের ফিরে আসা। বোলিং বিভাগ নিয়ে চিন্তা করতে হচ্ছে না টাইগারদের। সহজ লক্ষ্য তাড়া করে বেশ সহজেই ম্যাচ জিতলেও রয়েছে আক্ষেপ। টিম ম্যানেজমেন্টের চিন্তার বড় কারণ ওপেনার লিটন দাসের অফ ফর্ম। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচ খেলে করেছেন মাত্র 111 রান। বিশ্বকাপের আগে লিটনের এই ফর্মহীনতাই বড় সমস্যা। তাই প্রত্যাশিত জয়ের পাশাপাশি লিটনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়েও চাইবে নিজেদের ফিরে পেতে। বিশ্বকাপ বাছাই পর্বের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মরিয়া আফ্রিকা অঞ্চলের দলটি। বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরতে মাঠে নামবে জিম্বাবুয়ে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।